ক্লাসে আমরা যেটা করেছিলাম, we have showed that the path integral formalism for calculating the propagator is equivalent to solving the Schrodinger equation, because Schrodinger equation and the propagator both give us the same information, namely that both formalisms allow us to calculate the wave function at a later instant of time, provided I know the wave function at some earlier instant of time. So in that sense, both are equivalent. So path integral formalism of quantum mechanics and Schrodinger formalism, they're identical. I mean, standard formalism of quantum mechanics or Feynman path integral formalism are both identical. আজকে একটা শেষ টপিক আলোচনা করব, যেটা শঙ্করের বইতে করা আছে। তোমরা শঙ্করের বইটাও পড়ে নেবে। আমার নোটে আমি শঙ্করের বই থেকে টুকেছি, মাত্র কপি করেছি, আর আমার কিছু করা নেই। আচ্ছা, এখন আমরা তো ওই প্রপাগেটর ক্যালকুলেশন যখন করেছিলাম ফ্রি পার্টিকেলের জন্য, প্রপাগেটর ক্যালকুলেশন কিভাবে করবে ইউজিং দ্য পাথ ইন্টিগ্রাল ফর্মুলা, সেটা আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম আগে। অবশ্য ফ্রি পার্টিকেলের জন্য প্রপাগেটর ক্যালকুলেট করতে গেলে আমার পাথ ইন্টিগ্রাল ফর্মুলিজম ব্যবহার না করলেও চলে, কারণ ফ্রি পার্টিকেলের জন্য যে হ্যামিল্টনিয়ান আছে সেটা কমপ্লিট স্পেকট্রাম, আমার আইগেনভ্যালু স্পেকট্রাম আমার জানা আছে, ইনক্লুডিং দ্য আইগেনভেক্টরস। So I know all the eigenvalues and eigenvectors for a free particle Hamiltonian. সেটা ব্যবহার করে আমি প্রপাগেটর ক্যালকুলেট করতে পারি। কিন্তু যদি কোনো পোটেনশিয়াল থাকে, তো পোটেনশিয়াল যদি থাকে তোমার হ্যামিল্টনিয়ানে, পোটেনশিয়াল এনার্জি টার্ম যদি থাকে, তার মানে ফ্রি পার্টিকেল যদি না হয়, তাহলে সেই নতুন হ্যামিল্টনিয়ান যেটা, দ্যাট মাইট বি এ কমপ্লিকেটেড হ্যামিল্টনিয়ান, সেটা হয়তো ইন্টিগ্রাল, সেটার হয়তো আইগেনভ্যালু স্পেকট্রাম আমার কমপ্লিটলি জানা নেই। এই সমস্ত সিচুয়েশনে আমি যদি প্রপাগেটর ক্যালকুলেট করতে চাই অথবা শ্রোডিঙ্গার ইকুয়েশন সলভ করতে চাই, আমাকে পাথ ইন্টিগ্রাল ফর্মুলিজম ব্যবহার করতে হবে। তো পোটেনশিয়াল যদি এরূপ হয়, পোটেনশিয়াল যদি এই ফর্মে হয়, সাম কনস্ট্যান্ট প্লাস bx প্লাস cx স্কোয়ার্ড প্লাস dx ডট exx ডট, পোটেনশিয়ালটা হচ্ছে কোয়াড্রেটিক ইন x and xx ডট, x ডট স্কোয়ার টার্ম নেই। এই ধরনের a b c d e এগুলো কনস্ট্যান্ট, হায়ার অর্ডার টার্মস নেই, x কিউব টার্ম নেই, x4 x ডট কিউব x ডট 4 এরকম কোনো টার্ম নেই, আর x স্কোয়ার x ডট স্কোয়ার x স্কোয়ার x ডট x ডট স্কোয়ার এরকম কোনো টার্ম নেই। ম্যাক্সিমাম টার্ম এখানে কোয়াড্রেটিক, x ডট স্কোয়ার নেই, কিন্তু x স্কোয়ার আছে, x ডট আছে। So it's quadratic in x dot. Okay. শুধু x ডট টার্মটা নেই, x ডট স্কোয়ার টার্মটা নেই। লিনিয়ার ইন x ডট টার্মটা আছে, লিনিয়ার ইন x সেই টার্মটা আছে, কনস্ট্যান্ট সেটা আছে, কোয়াড্রেটিক ইন x, কোয়াড্রেটিক ইন x ডট টার্ম নেই, আর কোয়াড্রেটিক ইন x and x ডট। এই ধরনের পোটেনশিয়াল হলে আমি পাথ ইন্টিগ্রাল ক্যালকুলেশনটা করতে পারবো। কিভাবে সেটা একটা আলোচনা হচ্ছে। আচ্ছা, উই উইশ টু কম্পিউট দিস, এটা হচ্ছে প্রপাগেটর ইউ এক্স টি এক্স প্রাইম, এখানে কিছু লিখিনি, তার মানে আমি ধরে নিচ্ছি হয়তো জিরো হবে। এখানে আর্লিয়ার টাইমটা জিরো, শেষের সময়টা টি। ওকে, অথবা তুমি আর্লি টাইমটা যদি জিরো না দাও, একটা কিছু ফাইনাইট টাইম দিতে চাও, আমরা এখানে লিখতে পারতাম এক্স প্রাইম তো দিয়েছি, কোন একটা পূর্ববর্তী সময়ে পার্টিকেলটার লোকেশন যদি থাকে এক্স প্রাইম, তাহলে পরবর্তী সময় টিতে পার্টিকেলটার লোকেশন এক্স হওয়ার প্রবাবিলিটি অ্যাম্পলিটিউড কত, সেটাই হচ্ছে ইউ। সেটাই ডান দিকে যেভাবে আছে সেভাবে ক্যালকুলেট করে ইউজিং দ্য পাথ ইন্টিগ্রাল। পূর্ববর্তী সময়টা কি বলবে? জিরো বলতে পারো। এখন আমি যেহেতু পূর্ববর্তী সময়ে পার্টিকেলটার লোকেশন এক্স প্রাইম দিয়ে ডিনোট করছি, সো ইটস ন্যাচারাল যে পূর্ববর্তী সময়টা কোনটা সেটা যদি জিরো না ধরে থাকি, তাহলে একটা ফাইনাইট টাইম যদি ধরে থাকি, সেটা নোটেশন হবে টি প্রাইম। তাহলে এখানে পূর্ববর্তী আদি সময়টা জিরো ধরেছি বলে টি প্রাইম লিখিনি,
কিন্তু ফর দ্য সেক অফ সিমেট্রি আদি সময়টা জিরো না ধরে একটা ফাইনাইট টাইম যদি ধরি, একটা একটা অন্য একটা সময় যদি ধরি, অন্য একটা ইনস্ট্যান্ট যদি ধরি, তাহলে এখানে t0 লিখতাম। t0 না লিখে সুন্দর করার জন্য নোটেশনটা যেহেতু এখানে এক্স প্রাইম দিয়েছি, দিতাম টি প্রাইম। তাহলে এখানে যদি দেই এক্স প্রাইম টি প্রাইম আর এখানে যদি দেই এক্স টি, তাহলে আমি বলবো যদি অ্যাট টাইম টি প্রাইম পার্টিকেলটার লোকেশন এক্স প্রাইম বিন্দুতে থাকে, তাহলে পরবর্তী সময় টিতে পার্টিকেলের লোকেশন এক্স বিন্দুতে থাকার সম্ভাবনার অ্যাম্পলিটিউড কত, সেটাই হচ্ছে ইউ। এখানে আমি আদি সময়টা জিরো ধরেছি। আচ্ছা, এখন এটা হবে এই পাথ ইন্টিগ্রাল ফর্মুলা দিয়ে করা হবে। আচ্ছা, এখানে এই পাথের আদি সময়ে এট টাইম জিরো, এখানে এট টাইম জিরো আদি সময় পজিশনের মান ছিল এক্স প্রাইম, পরের একটা সময় টিতে পজিশন ছিল এক্স, সেটাকে পাথ ইন্টিগ্রালের সাহায্যে ক্যালকুলেট করা হবে। একটা পাথ, যে কোনো একটা পাথ কানেক্টিং দি ইনিশিয়াল পয়েন্ট টু দ্য ফাইনাল পয়েন্ট, ওটা একটা ফাংশন অফ টাইম। এখানে রানিং টাইমটা আমি নিয়েছি টি ডাবল প্রাইম। কেন টি ডাবল প্রাইম নিলাম? কারণ এখানে তো আমি তো টি প্রাইম নিতে পারতাম, আমি এখানে রানিং টাইমটা টি নিতে পারবো না, কারণ টি অলরেডি আরেক জায়গায় ব্যবহার করেছি। টি হচ্ছে একটা নির্দিষ্ট সময়, শেষ মুহূর্তে, যে মুহূর্তে আমি দ্বিতীয় মেজারমেন্টটা করলাম, দ্বিতীয় মেজারমেন্ট করে এক্স পাওয়ার সম্ভাবনা কত। ওকে, পরের সময়টা যদি টি ধরে ফেলেছি, এখন টিটাকে রানিং টাইম হিসাবে চিন্তা করা যাবে না। রানিং টাইম একটা সময়, একটা রানিং টাইম যেটা আদি সময় থেকে টিক টিক করে শেষ সময় পর্যন্ত যাবে এবং কন্টিনিউ করবে। আচ্ছা, রানিং টাইম তো আমি টি প্রাইম দিতে পারতাম, এখানে তো টি প্রাইম ব্যবহার করিনি। তবে টি প্রাইম দিলে লোকে এক্স প্রাইমের সঙ্গে মিলিয়ে ফেলবে, এক্স প্রাইম টি প্রাইম টু এক্স টি। টি প্রাইম দিলে এখানে এখানে টি প্রাইম দেখে ভাববে যে টি প্রাইম হচ্ছে আদি সময়টা, কারণ আদি সময়ে পজিশন এক্স প্রাইম, তাহলে সময়টাও টি প্রাইম। কিন্তু আমি তো এখানে সময়টা জিরো দেখেছি, সেটা হয়তো অতটা কেয়ারফুলি দেখবে না। টি প্রাইম দেখে মনে করবে টি প্রাইম গোজ উইথ এক্স প্রাইম, তাহলে আদি সময় টি প্রাইম। আদি সময় টি প্রাইম না, আদি সময় জিরো। আমি যদি আদি সময় একটা জিরো না ধরে অন্য একটা সময় ধরতে চাইতাম, তবে অবভিয়াস নোটেশন হতো টি প্রাইম। সেই কনফিউশনটা এড়ানোর জন্য আমি রানিং টাইমটা টি ডাবল প্রাইম ধরেছি। টি ডাবল প্রাইম ইজ দ্য টিকিং টাইম, টিক টিক করে টি প্রাইম থেকে টিতে আসছে, অথবা জিরো থেকে টিতে আসছে। ওকে, তাহলে আদি স্পেস টাইম, আমার এখানে আদি স্পেস টাইম পয়েন্ট হচ্ছে এক্স প্রাইম জিরো। এক্স প্রাইম হচ্ছে স্পেশাল লোকেশন আর টেম্পোরাল লোকেশন হচ্ছে জিরো, টাইমটা হচ্ছে জিরো, এখানে জিরো। শেষ লোকেশন, স্পেশাল লোকেশন হচ্ছে এক্স আর টেম্পোরাল লোকেশন হচ্ছে টি। ওকে, সময় টি, ওটা আমরা জানি এখানে আছে। তাহলে এক্স টি ডাবল প্রাইম পুরোটা মিলে ইটস a function of time connecting the initial space-time point x prime to the final space-time point x, right? It's a function of time. When t double prime is zero, x এর মান তখন পজিশনের মান তখন x prime, আর t double prime এর মান যখন t, তখন পজিশনের মান হচ্ছে x। তাহলে I got to integrate between the initial space-time point to the final space-time point over some path. এই ইন্টিগ্র্যান্ডটা যেটা হচ্ছে এটা হচ্ছে ইন্টিগ্র্যান্ড ফর এ পার্টিকুলার পাথ, আর আমি I integrate over all paths, then I get the propagator. ওকে, এই ইন্টিগ্রেশনটা আমরা করব। আচ্ছা, এই ইন্টিগ্রেশন করার জন্য একটু ম্যানিপুলেট করে একটু অন্যভাবে লিখি। Let us write every path as এটা যে কোনো একটা পাথ, ticking time is t double prime, x t double prime, x classical t double prime plus y t double prime.
যে কোনো একটা পাথ কিন্তু আমি এইভাবে প্রকাশ করতেই পারি, ক্লাসিক্যাল পাথ যোগ ক্লাসিক্যাল পাথ থেকে ডিফারেন্স। যে কোনো একটা আরবিট্রারি পাথ যদি নাও, আরবিট্রারি পাথ ক্লাসিক্যাল পাথ থেকে ডিফার করবে। যে কোনো আরবিট্রারি পাথকে আমি লিখতে পারি ক্লাসিক্যাল পাথ যোগ ডেভিয়েশন। অবশ্য ডেভিয়েশন গুলোর মান, ডেভিয়েশন এর ফাংশন অফ টি ডাবল প্রাইম, আর টি ডাবল প্রাইম গোজ ফ্রম এখানে 0 টু টি। অথবা এখানে যদি টি প্রাইম লিখতাম তখন বলতাম টি ডাবল প্রাইম গোজ ফ্রম প্রাইম টু টি, এখন 0 টু টি। এবং দুটো এন টাইমে ওই টি ডাবল প্রাইমের মান যখন 0 আদি সময়ে এবং টি ডাবল প্রাইমের মান যখন টি, ওই দুটো নির্দিষ্ট সময়ে ওয়াই এর মান 0। আদি স্পেস টাইম পয়েন্ট এবং পরের স্পেস টাইম পয়েন্ট ফিক্স, এই দুটো পয়েন্টকে কানেক্ট করছে হাজারো পাথ। প্রতিটা পাথকে লেখা যাবে ক্লাসিক্যাল পাথ যোগ সামথিং, ওই সামথিংটা বলা হবে ডিফারেন্স বিটুইন দ্য ক্লাসিক্যাল পাথ। কিন্তু সব পাথ আদি পয়েন্টে কনভার্জ করে এবং শেষ পয়েন্টে কনভার্জ করে। All the paths are identical at the two endpoints. So at the two endpoints, at the two end space-time points, okay, y has to be 0. Okay. এটা যে হয় তাহলে x ডট কি হবে? x ডট হচ্ছে x ক্লাসিক্যাল ডট যোগ y ক্লাসিক্যাল ডট, উপরের ডট। এটা ভেক্টরের ডট প্রোডাক্ট না, এটা টাইম ডেরিভেটিভ। x উপরের ডট মানে কি? dx by dt double prime. x classical উপরে ডট মানে কি? dx classical dt double prime. প্রত্যেকগুলোই তো টাইমের ফাংশন। t double prime is the time. তো t double prime এর সাপেক্ষে ডেরিভেটিভ নেওয়া যাবে। ওকে, ডেরিভেটিভ নিলে ওটাকে বলে ডট। সিম্পল। Since all paths agree at the endpoints, endpoinটের সব পাথগুলো সেম, সেহেতু y at time 0, আমি এখানে আদি সময়টা 0 ধরেছি, and y at time t, তার মানে t ডাবল প্রাইমের মান যখন t, সেই মুহূর্তে y এর মান হবে 0। আদি মুহূর্তে এবং শেষ মুহূর্তে y এর মান 0। ওকে, নাও আমি যখন পাথ ইন্টিগ্রাল করব, এই পুরো সময়কাল 0 থেকে t, এটা হচ্ছে বিগ ইন্টারভাল অফ টাইম অফ ডিউরেশন t মাইনাস 0। এই পুরো সময়কালকে অনেক ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিভিন্ন অনেকগুলো সাব ইন্টারভেলে ভাগ করব। ইনফ্যাক্ট ইনফিনিট সংখ্যক সাব ইন্টারভেলে ভাগ করব। ওকে, প্রতিটা সাব ইন্টারভেলকে বলা হবে টাইম স্লাইস। এইভাবে ভাগ করে বলার স্লাইস অফ দ্য টাইম। When you slice up the time into n parts, n would go to infinity at the end. We have for intermediate integration variables. ধরো আমি x প্রাইম থেকে শুরু করেছি, x পর্যন্ত যাব আর সময় লাগাবো 0 থেকে t। তো 0 থেকে t সময়টাকে n ভাগে ভাগ করে ফেললাম, টাইম 0, তারপরে একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র পয়েন্ট নিলাম, সেটা হচ্ছে t1, তারপর আরেকটা t2, t3, t4, এই করে করে t পর্যন্ত আসবো। tn হবে t, আর এই ক্ষেত্রে t0 হবে 0। ওকে, প্রতিটা ইন্টারমিডিয়েট টাইমে x এর মান কি আমার জানা নেই। প্রতিটা ইন্টারমিডিয়েট টাইমে, ইন্টারমিডিয়েট টাইম মানে আদি সময় t0 অথবা 0 এবং শেষ সময় t বাদ দিয়ে মাঝখানে যে টাইমস গুলো নিয়েছি, স্যাম্পলিং টাইম নিয়েছি, ধরো t1, t2, t3 ইত্যাদি, ওই ইন্টারমিডিয়েট সময়ে পজিশন কি আমার জানা নেই, আমি মেজার করছি না। মেজার করলে যে কোনো মান গ্রহণ করতে পারে, -ইনফিনিটি প্লাস ইনফিনিটি পর্যন্ত। সো আদি সময় ইন্টারমিডিয়েট টাইম যদি পজিশনকে আমি x1 দ্বারা ডিনোট করি, x1 এর মান যা ইচ্ছে তাই হতে পারে, যে কোনো মান গ্রহণ করতে পারে। তো x1 এর উপরে আমাকে ইন্টিগ্রেট করতে হবে। পরবর্তী টাইমটা ইন্টারমিডিয়েট টাইম হচ্ছে t2। t2 সময়ে পজিশনকে যদি আমি x2 দ্বারা নোট করি, x2 এর মানও ভ্যারি করতে পারে। So I got to integrate over x2. The position variables at intermediate times, they are unknown, they can vary, so I got to integrate over them. ওটাই হচ্ছে পাথ ইন্টিগ্রাল।
This is equivalent to integrating over all paths. Okay. When you slice up the time into n parts, we have for intermediate integration variables xit, x at ti double prime. আমার intermediate time, আমার টাইম তো আমি রানিং টাইম তো ডাবল প্রাইম দিয়ে ডিনোট করছি, ফলে জাস্ট টিআই না, টিআই ডাবল প্রাইম। এক্স এই আদি সময় থেকে সামান্য সময় বাড়ালে হয় টিআই, টি1, তারপরে টি2 ইত্যাদি। যে কোনো ইন্টারমিডিয়েট টাইম টিআই ডাবল প্রাইমে এক্স এর মানকে বলা হবে এক্সআই। তাহলে এক্সআই কিভাবে লেখা? এক্স ক্লাসিক্যাল এট টিআই ডাবল প্রাইম প্লাস ওয়াই এট টিআই ডাবল প্রাইম। x classical at ti double prime, এটা তো ফিক্সড, ক্লাসিক্যাল প্লাস yi, এবং ভিন্ন ভিন্ন পাথের জন্য ভিন্ন ভিন্ন yi হবে ডেভিয়েশনটা। তাহলে আমাকে yi এর উপর ইন্টিগ্রেট করতে হবে। xi এর উপর ইন্টিগ্রেট করা আর yi এর উপর ইন্টিগ্রেট করা একই জিনিস। xi এবং y এর মধ্যে এই সম্পর্ক, xi একটা কনস্ট্যান্ট যোগ yi কনস্ট্যান্ট। এটা হচ্ছে ক্লাসিক্যাল পাথের জন্য পজিশন কত, সেটা থেকে বিচ্যুতি হয়েছে yi, এবং একটা পাথের জন্য এক এক রকম yi। So I got to integrate over all yi. তার মানে integrating over yi is like integrating over xi. Since x classical at time ti double prime is just some constant at ti double prime, এটা একটা constant, তাহলে dxi equal to dyi এটা একটা। আর path integral over x, পাথ ইন্টিগ্রাল করার সময় x এর উপর ইন্টিগ্রেশন করা from xi to x, x prime to x, অথবা is the same as integrating over y, y এর উপর ইন্টিগ্রেশন করলে from 0 to 0। খেয়াল রাখো এটা কিন্তু এটা একটা পাথ ইন্টিগ্রাল, 0 to 0 থেকে বলবে এটা শূন্য। তোমার যদি নর্মাল রিমান ইন্টিগ্রালে 0 to 0 দেখো ওটা শূন্য, যদি এটা দেখো ওটা অবভিয়াসলি শূন্য, এই কনফিউশনটা করবে না। ধরো আমি একটা করব fx dx 0 to x1, এটা একটা কিছু একটা আছে। আমি যদি করি 0 to 0 তাহলে অবশ্যই, কিন্তু আমি এখানে এই ধরনের রিমান ইন্টিগ্রাল করছি না, আমি করছি পাথ ইন্টিগ্রাল। তাহলে পাথ ইন্টিগ্রালের 0 to 0 কি? x দিয়ে ইন্টিগ্রেট করা আর y দিয়ে ইন্টিগ্রেট করা। y দিয়ে ইন্টিগ্রেট করলে y এর মান আদিতে শূন্য এবং শেষেও শূন্য, শেষ সময়ে শূন্য, কারণ y তো বিচ্যুতি, ক্লাসিক্যাল প্লাস ভ্যারিয়েশন, y is the variation from classical path 0 to 0। তার মানে আমি যখন স্পেস টাইম ডায়াগ্রাম আঁকবো, একটা অ্যাক্সিস হবে, একটা অ্যাক্সিস করা যাবে x না করে যদি আমি y করি, তাহলে ওই স্পেস টাইম ডায়াগ্রামে এটা ক্লোজ পাথ। I got to integrate over closed path in space time diagram. If I take the spatial axis y to be y rather than x, and y has a special meaning. Y is the variation of the position from the classical path. পুরো পজিশন ক্লাসিক্যাল পাথের পজিশন থেকে পজিশন কত, তাহলে এটা I'm integrating over a closed path 0 to 0. If I take the spatial dimension to be rather than x and y are basically the same because they vary by an additive constant. Okay, so a 0 to 0 কোনো মানই হচ্ছে just আদিতে y এর মান 0, আদি সময় শেষ সময়ে y এর মান 0, because y represents the deviation from classical path, and there is no deviation from the classical path at the two end times. Okay, তাহলে এখন ইকুয়েশন 1টাকে আমরা ইন টার্মস অফ y এভাবে প্রকাশ করব। ইকুয়েশন 1 থেকে একটু রিরাইট করব। u xt সেমিকোলন x prime 0 equal to 0 to 0 পাথ ইন্টিগ্রাল করব উইথ রেসপেক্ট টু y। ওকে, আমি পাথ ইন্টিগ্রাল উইথ রেসপেক্ট টু x না মেড এ চেঞ্জ অফ ভ্যারিয়েবল, ভ্যারিয়েবলটা হচ্ছে এখন y, এবং y এর ফিজিক্যাল মিনিং কি? Y is a function of time also, এবং রানিং টাইম হচ্ছে t double prime,
টিও নয়, টি প্রাইমও নয়। আমি টি প্রাইম নিতে পারতাম ইচ্ছা করলে, কিন্তু আমি তো আগেই বলেছি টি প্রাইম কেন নেইনি। টি প্রাইমটা এক্স প্রাইমের সঙ্গে কনফিউজ করে ফেলবে, এক্স প্রাইমের করসপন্ডিং টাইম ভাববে টি প্রাইম। ভাবার কোনো কারণ নেই, কারণ এখানে আমি এক্স প্রাইমের করসপন্ডিং টাইম যদি টি প্রাইম বোঝাতে চাইতাম, তাহলে এখানে আমি টি প্রাইমও লিখতাম। ওকে, কোনো কনফিউশন যাতে আদৌ না থাকে, টি ডাবল প্রাইম দিয়েছি। I'm doing the path integral over the variable y rather than variable x, তাতে আমার সুবিধা হবে পরে। আর করেছি, আর ইন্টিগ্রাল কি e to the power I h cut times the action for all paths। এটা একটা পার্টিকুলার পাথ, এক্স ক্লাসিক্যাল টি ডাবল, এটা পার্টিকুলার পাথ। আর পাথ ইন্টিগ্রাল মানে সব পাথের উপরে এই অ্যাকশনটা ক্যালকুলেট করে ওটা যোগ দেওয়া। তো ওই ক্লাসিক্যাল পাথের জন্য একটা 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 জেনারিক ক্লাসিক্যাল পাথ দেখানো হচ্ছে, সরি, একটা দিস ইজ এ পাথ x classical t double prime plus y t double prime, এটা হচ্ছে x t double prime, and as I integrate over y, I integrate over y, I'm actually integrating over all paths। এটা হচ্ছে অ্যাকশন ওভার এ পার্টিকুলার পাথ। এবার সব পাথের উপরে অ্যাকশন করে আমাকে ইন্টিগ্রেট করতে হবে। ওকে, এখন আমাকে এইটা বের করতে হবে, s for an arbitrary path। আরবিট্রারি পাথকে এইভাবে লেখা হবে ক্লাসিক্যাল পাথ যোগ y। ইনসিডেন্টালি ক্লাসিক্যাল পাথ কাকে বলে খেয়াল আছে তো? হোয়াট ইজ ক্লাসিক্যাল পাথ? জি স্যার, ল্যাগ্রাঞ্জ। ল্যাগ্রাঞ্জিয়ান ক্লাসিক্যাল পাথ মানে হচ্ছে এমন একটা পাথ যেখানে তোমার অ্যাকশনটা মিনিমাম হবে, সেই পাথটাকেই বলে ক্লাসিক্যাল পাথ। নামকরণের সার্থকতা থেকে ক্লাসিক্যাল পাথ বলা হলো, কোয়ান্টাম পাথ তো বলা হলো না। কেন ক্লাসিক্যাল পাথ বলা হবে? তার মানে আমরা দেখাতে পারি যে অ্যাকর্ডিং টু প্রিন্সিপাল অফ ডিস্ট্রাকশন, একটা ম্যাক্রোস্কোপিক পার্টিকেল যদি থাকে, ম্যাক্রোস্কোপিক পার্টিকেলের জন্য মেকানিক্সটা কোয়ান্টাম মেকানিক্স না হলেও চলে। ক্লাসিক্যাল মেকানিক্স, নিউটনিয়ান মেকানিক্স দিয়েও আমি কাজ সারতে পারি, সেই জন্য বলা হয় এটাকে ক্লাসিক্যাল পার্টিকেল। ওকে, একটা ক্লাসিক্যাল পার্টির জন্য কিন্তু একটা পাথ দিয়েই যায়। ক্লাসিক্যাল পাথ তো পার্টিকেল তো প্রপাগেট করতে পারে from some initial point x prime at time 0 to some final point x at a later time t। ক্লাসিক্যাল পাথ হতে যেতে পারে, কিন্তু ক্লাসিক্যাল পাথ হবে কি, it will follow, classical path will follow one path। সেই পাথটা ধরেই ক্লাসিক্যাল পার্টিকেল যাবে যেই পাথের জন্য অ্যাকশনটা মিনিমাম। কিন্তু কোয়ান্টাম পার্টিকেলের জন্য সেটা সত্য না। A quantum particle can follow the classical path and a bundle of paths near the classical path। ওকে, এটা আমরা এক্সপ্লেইন করেছিলাম আগে। সুতরাং কোয়ান্টাম পাথের জন্য there is a lot of leeway, right, in the path that the particle can choose as it travels from the initial space-time point to the final space-time point. But for the classical particle, the particle can only travel along the classical path. It has no leeway at all। এই জন্য ওটাকে ক্লাসিক্যাল পাথ বলবে। তাহলে আমার এই অ্যাকশনটা বের করতে হবে ফর এ জেনারেল পাথ। সো দি নেক্সট স্টেপ ইজ টু এক্সপ্যান্ড দ্য ফাংশনাল। এটা ফাংশনাল, এস ইজ এ ফাংশনাল, এস ইজ এ ফাংশনাল। এস এর মানটা এই পুরো পাথ এক্স উপরে নির্ভর করে, পুরোটা। ওকে, এস এর মান একটা নির্দিষ্ট সময়ের উপর নির্ভর করে না। এস এর মান পুরো পাথ with t double prime running from 0 to t, 0 to t, পুরো পাথের উপরে নির্ভর করে। এই জন্য এসটাকে বলে ফাংশন। এক্স এটা হচ্ছে ফাংশন অফ টি ডাবল প্রাইম, আর এস ইজ আ ফাংশনাল অফ দ্যাট ফাংশন। ওই ফাংশনাল, ওই এই থার্ড ব্র্যাকেটের ভিতরে যে ফাংশনটা লেখা আছে, সেই ফাংশনটা থেকে একটা স্কেলার, একটা বিশেষ পদ্ধতি দ্বারা একটা স্কেলার বের করব, সেই স্কেলারটাকে বলা হবে ফাংশনাল। অবশ্য আমি যখন যদি আমার ফাংশনালটা যদি অ্যাকশন হয়, তাহলে বিশেষ পদ্ধতি কি? বিশেষ পদ্ধতি হচ্ছে ওই পাথ ধরে ধরে ল্যাগ্রাঞ্জিয়ানটার ইন্টিগ্রেশন করব উইথ রেসপেক্ট টু টাইম,
from initial time to the final time এই করে একটা স্কেলার ফাংশন স্কেলার না একটা নাম্বার বের করব স্কেলার ওই ওই পাথের জন্য সেই নাম্বার থেকে বলা হবে অ্যাকশন ফর দ্য পাথ তাহলে এই তার মানে এটা একটা নাম্বার বের করছি ফাংশন থেকে একটা নাম্বার বের করছি এটাকে বলা হয় ফাংশনাল The next step is to expand the functional S in a Taylor series about X classical. Taylor series ta karo. S is the functional of X, purote X. X is a function of time. X about X classical plus Y. আর এই ফাংশনালটা কিভাবে গঠন করা হবে ক্যালকুলেট করা হবে I go do the time integral of L. Okay, from initial time to the final time t. এটাই হবে অ্যাকশন ফর দ্যাট পার্টিকুলার পাথ ওয়াই চেঞ্জ করে আমি আরেকটা পাথে যাব তো দ্বিতীয় পাথের জন্য আবার ইন্টিগ্রেশন করে দ্বিতীয় পাথের জন্য অ্যাকশন ক্যালকুলেট করবে এই করে করে দেখা যাবে যে ওয়াই যদি শূন্য করে আমি ইন্টিগ্রেশন করে একটা নাম্বার বের করি সেই নাম্বারটা বলা হবে অ্যাকশন ফর দ্য ক্লাসিক্যাল পাথ সেটাই তোমার সর্বনিম্ন মান গ্রহণ করে যাই হোক ক্লাসিক্যাল পাথ থেকে একটু সামান্য বিচ্যুতি যদি হয় ক্লাসিক্যাল যোগ ওয়াই তাহলে লাগরাঞ্জিয়ান আবার এগুলার টাইম ডেরিভেটিভ উপর নির্ভর করে তাহলে টাইম ডেরিভেটিভ এর সামান্য বিচ্যুতি ঘটবে ফ্রম ক্লাসিক্যাল পাথ টাইম ডেরিভেটিভ উপরে সেটা হচ্ছে ওয়াই ডট তাহলে এইটার যদি ইন্টিগ্রেট করি তাহলে আমি কি পাবো সো you can expand L in a Taylor series এটা কিন্তু L is a function of two variables খেয়াল করতে হবে এখন x এবং x ডট x কে একটা কনস্ট্যান্ট যোগ y x ডট কে লেখা হচ্ছে সেটার ডট যোগ y মানে এখানে x ক্লাসিক্যাল ডট টি তুমি এখানে একটু আগে বলছি x ক্লাসিক এটা কনস্ট্যান্ট আবার ডটও আছে ডটও থাকা মানে কি ডটটা মানে কি কনস্ট্যান্ট ইন দ্য সেন্স যে আমি এক্স ক্লাসিক্যাল উপরে ইন্টিগ্রেশন করব না আমি ইন্টিগ্রেশন করব আবার ওয়াই গুলো হচ্ছে এই ওয়াইটা হচ্ছে ক্লাসিক্যাল পাথ থেকে ভ্যারিয়েশন আর ওয়াই ডট মানে হচ্ছে ওই ভ্যারিয়েশনের টাইম ডেরিভেটিভ আর এক্স ক্লাসিক্যাল ডট মানে কি তুমি বলতে পারো এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে ডট তো জিরো এক্স ক্লাসিক্যাল ডট মানে কি এক্স ক্লাসিক্যাল ডট মানে হচ্ছে টি ডাবল প্রাইমের মান সামান্য পরিবর্তন করলে এক্স ক্লাসিক্যালের পরিবর্তনের হার কত সময়ের সাথে ওকে সেটাকে বলা হবে এক্স ক্লাসিক্যাল ডট কিন্তু এক্স ক্লাসিক্যাল ডট কিন্তু অথবা এক্স ক্লাসিক্যাল ইন্টিগ্রেশন ভ্যারিয়েবল না ইন্টিগ্রেশন ভ্যারিয়েবল হচ্ছে ওয়াই তাহলে ওয়াই ভ্যারি করলে ওয়াই ডটও ভ্যারি করবে যাই হোক এটা একটু দেখে তোমরা নিজেরা করে নেবে এখন এটাকে এক্সপ্যান্ড করো ইন এ টেইলর সিরিজ ইটস আ ফাংশন অফ টু ভ্যারিয়েবলস একটা ভ্যারিয়েবল এক্স একটা ভ্যারিয়েবল এক্স ডট ওকে তাহলে এটা হচ্ছে এটা জাস্ট ওরকম আর কি আমার যদি থাকে ফাংশন অফ এক্স এন্ড ওয়াই of two variables x and y x এর সামান্য পরিবর্তন ঘটালাম ওকে y এর সামান্য পরিবর্তন ঘটালাম f x plus delta x y plus delta y এটাকে টেইলর সিরিজ করে রাখো এটাকে কিভাবে লেখা যাবে ইকুয়াল টু পরিবর্তন না করলে যে মান fx y প্লাস df dx এই করে এটা যখন করছি ওয়াইটা কনস্ট্যান্ট রেখেছি ওয়াইটা কনস্ট্যান্ট করে df dx করছি করার পরে dx গুলো শূন্য করব df dx
আমি এইটার এই ফাংশনটার এখানে ডিএক্স শূন্য, ডিএক্স শূন্য করে যে ফাংশনটা হবে ফাংশন অফ এক্স, সেটা ডেরিভেটিভ করতে হবে টাইমস ডেল্টা এক্স প্লাস df dy delta y equal to 0 times delta y. এটা তো ফার্স্ট অর্ডার গেল, এটা ফার্স্ট অর্ডার লিখলাম। সেকেন্ড অর্ডার কি লিখতে হবে? সেকেন্ড অর্ডার একটা হাফ যাবে, টেলর সিরিজ করছি কিন্তু d2f dx স্কোয়ার করে ডেল্টা এক্স ইকুয়াল টু শূন্য করতে প্লাস এখানে একটা 2 আসবে d2f dx dy করে ডেল্টা এক্স ইকুয়াল টু শূন্য ডেল্টা ওয়াই ইকুয়াল টু শূন্য করতে হবে যোগ d2f dy স্কোয়ার্ড delta y equal to 0 times delta y dot dot dot. এটা জানতে, এই টেলর এক্সপ্যানশনটা জানতে আমরা তো সাধারণত ফার্স্ট অর্ডার করেই ছেড়ে দিই, সেকেন্ড অর্ডার এই রূপ হবে, কারণ এখানে তো ভ্যারিয়েবল আছে দুটো, এক্স এবং ওয়াই। ওকে, এখানে হাফ নিতে হবে, এখানে 2 থাকবে, এখানে 2 নাই আবার। ওকে, এই ফর্মুলাটা লোকে ভুলে যায়, আমিও ভুলে গেছিলাম এই ফর্মুলাটা, এটা হার্ডলি ব্যবহার করা হয়, কিন্তু আমার কনটেক্সটে লাগবে। দেখো আমি কিভাবে এটা ব্যবহার করেছি, দেখো এইটা এর আগে স্যার ব্যবহার হতে দেখি নাই স্যার কোথাও। এটা দেখো নাই, এটা সেকেন্ড অর্ডার, এটা টু, এটা ফাংশন অফ টু ভ্যারিয়েবলস। আমরা সাধারণত ফাংশন অফ ওয়ান ভ্যারিয়েবল এর টেলর সিরিজ করে, তোমরা হয়তো দেখো নাই কারণ লাগে না। আমাদের যেটা সাধারণত সচরাচর আমরা লাগে সেটা হচ্ছে ফাংশন অফ ওয়ান ভ্যারিয়েবল, সেটা টেলর এক্সপেনশন আমরা করি, কিন্তু ফাংশন অফ টু ভ্যারিয়েবলস, থ্রি ভ্যারিয়েবলস, এন ভ্যারিয়েবলস, সেটা এক্সপেনশন কিভাবে করবে, একটু একটু কমপ্লিকেটেড। যেমন একটা সেকেন্ড অর্ডার এরকম হলো। ওকে, ওটা সাধারণত আমাদের লাগে না বলে আমরা করি না, কিন্তু এখন আমাদের করতে হবে, তাই করছি। এল ইজ দ্য ফাংশন অফ টু ভ্যারিয়েবল, যে কমার আগে একটা এটা ভ্যারিয়েবল, এই পুরোটা বললাম এক্স, পুরোটা এক্স, এই পুরোটা হচ্ছে এক্স ডট, ইটস দ্য ফাংশন অফ এক্স অ্যান্ড এক্স ডট। তাহলে প্রথমে এক্স ডট আবার একটা কনস্ট্যান্ট প্লাস ওয়াই, একটা কনস্ট্যান্ট প্লাস ওয়াই ডট, এগুলোর উপরে ইন্টিগ্রেশন হচ্ছে না, ইন্টিগ্রেশন হচ্ছে ওয়াই এবং ওয়াই ডটের উপরে। আমি টাইমের উপর ইন্টিগ্রেশন হচ্ছে, টাইমের উপর ইন্টিগ্রেশন করলে এই দুটো, ওকে, কনস্ট্যান্ট এই দুটো চেঞ্জ হচ্ছে, কিন্তু আমি তো টাইমের উপর ইন্টিগ্রেশন করছি, যে কোনো নির্দিষ্ট টাইমে আবার ওয়াই এর উপর ইন্টিগ্রেট করতে হবে এবং ওয়াই ডটের উপর ইন্টিগ্রেট, ওয়াই এবং ওয়াই ডট, ইনিশিয়াল ওয়াই এবং ওয়াই ডটের উপর ইন্টিগ্রেট করতে হবে না। ওকে, আমার এখানে পুরো টাইম টেবিলের উপর ইন্টিগ্রেট করতে হচ্ছে, ডিটি ডাবল প্রাইম। ওকে, তাহলে একটা ইন্টারমিডিয়েট টাইম এলাম, ধরো ডিটি ওয়ান, সেখানে আবার ওয়াই এবং ওয়াই ডটের উপর ইন্টিগ্রেট করতে হবে, যোগ পরবর্তী ইন্টারমিডিয়েট টাইম নিলাম টি টু, সেখানে আবার ওয়াই এবং ওয়াই ডট ভ্যারি করছে, সেটার উপর ইন্টিগ্রেট করে নিলাম। এই করে করে আমাকে টাইমের উপর ইন্টিগ্রেট করতে হবে এবং প্রতিটা টাইম স্লাইসের জন্য ওয়াই এবং ওয়াই ডটের উপর ইন্টিগ্রেট করতে হবে। ইন্টারমিডিয়েট পজিশনের উপর যখন ইন্টিগ্রেট করছি তখন টাইমটা কনস্ট্যান্ট রাখছি, তারপরে পরবর্তী টাইম স্লাইসে গিয়ে আবার ওয়াই এবং ওয়াই ডট ইন্টিগ্রেট করছি, এই করে করে সব টাইমে কভার করছি ফ্রম 0 টু টি। কমপ্লিকেটেড আছে, অনেক কিছু আছে এখানে। তাহলে এটা কি হবে, পার্শিয়াল ডিএল বাই ডিএক্স, এটা হচ্ছে ডিএক্স, এটার সাপেক্ষে এটাকে যদি এক্স ধরি, এটা ওয়াই এক্স ডট, এটাকে যদি এক্স ডট ধরি, এটাকে যদি বলি এক্স, এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করে ডেরিভেটিভ করে এক্স ক্লাসিক্যাল বসাবে, তাহলে ওয়াই ইকুয়াল টু শূন্য বসাবে, ওয়াইটা যেটা আমি আগে বলেছিলাম ডেল্টা ওয়াই, ওয়াই ইকুয়াল টু শূন্য বসাবে,
তার মানে এখানে বসিয়ে দিবে x ইকুয়াল টু এক্স ক্লাসিক্যাল, এক্স বসিয়ে দেবে এক্স ক্লাসিক্যাল। তারপরে এই পুরোটাকে এক্স ডট বলে এটার উপরে ইন্টিগ্রেট করার পরে তুমি তারপরে ওয়াই ডট শূন্য বসিয়ে দেবে। তার মানে এক্স ডট ধরবে তুমি এক্স ক্লাসিক্যাল ডট, এখানে এখানে হবে এক্স ক্লাসিক্যাল ডট, ওকে, টাইমস ওয়াই ডট। এটা ফার্স্ট অর্ডার। সেকেন্ড অর্ডার কি হচ্ছে, এল এর উপরে এল এর ডবল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু দ্য ফার্স্ট আর্গুমেন্ট, ফার্স্ট আর্গুমেন্টের সঙ্গে ডেরিভেটিভ করে ওয়াই ইকুয়াল টু শূন্য বসাবে, তার মানে এক্স ইকুয়াল টু এক্স ক্লাসিক্যাল বসাবে। তারপরে আছে ডাবল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু সেকেন্ড আর্গুমেন্ট, ওটা করার এখানে লিখতে হবে এক্স ক্লাসিক্যাল বসিয়ে দিবে, রাইট। মানে এক্স ক্লাসিক্যাল বসিয়ে দেওয়া মানে হচ্ছে এখানে এখানে করে ওয়াই ডট নেবে তুমি, ওয়াই ডট ইকুয়াল টু এক্স ক্লাসিক্যাল ডট, ওকে। আর এখানে ডাবল ডেরিভেটিভ আছে, বাট প্রথম উইথ রেসপেক্ট টু এক্স, তারপর উইথ রেসপেক্ট টু এক্স ডট, এখানে 2 আছে, এক্স ক্লাসিক্যাল। নোটেশনটা বুঝতে হবে। এখানে যখন বলছি এক্স ক্লাসিক্যাল মানে হচ্ছে ধরো ডিএল বাই ডিএক্স, তার মানে এল এর ফার্স্ট আর্গুমেন্টে যদি ওয়াইটা শূন্য ধরতাম, তাহলে এল এর ডেরিভেটিভ কি হতো উইথ রেসপেক্ট টু ফার্স্ট আর্গুমেন্ট, সেটাকে গুণ দিবে এই ফার্স্ট আর্গুমেন্টের বৃদ্ধি। ফার্স্ট আর্গুমেন্ট কোথা থেকে, ক্লাসিক্যাল পাথ থেকে প্রথম আর্গুমেন্ট কতটুকু বাড়লো হলো ওয়াই, ওই বৃদ্ধির জন্য এল এর বৃদ্ধি কি হলো, এল এর বৃদ্ধি হলো ফার্স্ট আর্গুমেন্টের জন্য, ফার্স্ট আর্গুমেন্টের মান যখন এক্স ক্লাসিক্যাল, তখন ওই ফার্স্ট আর্গুমেন্টটা সামান্য পরিবর্তন করলে এল এর বৃদ্ধির হার কত, আর ফার্স্ট আর্গুমেন্টের টোটাল বৃদ্ধি হচ্ছে ওয়াই, তাহলে ফার্স্ট আর্গুমেন্টের ওয়াই বৃদ্ধি করার জন্য এক্স ক্লাসিক্যাল থেকে এল এর কি বৃদ্ধি হয়েছে, ডিএল বাই ডিএক্স at when the first argument is a classical, y যখন শূন্য, তখন এই এক্স ক্লাসিক্যালের সামান্য বৃদ্ধির জন্য এল এর কি বৃদ্ধির হার হলো, সেই বৃদ্ধির হারকে টোটাল বৃদ্ধি দ্বারা গুণ দিলে এটাই হবে এল এর বৃদ্ধি, এল এর পরিবর্তন, যদি ফার্স্ট আর্গুমেন্ট চেঞ্জেস বাই ওয়াই। একইভাবে সেকেন্ড আর্গুমেন্টের বেলাও তাই থাকবে। তার মানে এখানে যখন এক্স ক্লাসিক্যাল বলবে, এখানে তুমি এক্স ক্লাসিক্যাল বলতে পারো, এক্স ক্লাসিক্যাল, তার মানে এক্স ক্লাসিক্যাল থেকে কোনো এই যে পাথে আমি আছি, এখানে এক্স ক্লাসিক্যাল লেখা মানে কি, এক্স ক্লাসিক্যাল থেকে যদি বৃদ্ধিটা প্রথম আর্গুমেন্টের বৃদ্ধি ওয়াই শূন্য হয়, দ্বিতীয় আর্গুমেন্টের বৃদ্ধি ওয়াই ডট শূন্য হয়, ওকে, ওয়াই এবং ওয়াই ডট শূন্য না, ওয়াই ডট শূন্য না কারণ ওয়াই শূন্য না, কিন্তু ওয়াই এবং ওয়াই ডট যদি শূন্য হতো তাহলে বৃদ্ধির হার কত হতো উইথ রেসপেক্ট টু দ্য ফার্স্ট আর্গুমেন্ট, উইথ রেসপেক্ট টু সেকেন্ড আর্গুমেন্ট, তারপর সেকেন্ড ডেরিভেটিভ কত হতো উইথ রেসপেক্ট টু ফার্স্ট আর্গুমেন্ট, উইথ রেসপেক্ট টু সেকেন্ড আর্গুমেন্ট, যদি এই বিচ্যুতিগুলো না থাকতো। তারপরে এই বিচ্যুতিগুলোর স্কোয়ার দিয়ে কিংবা প্রোডাক্ট দিয়ে গুণ দিয়ে সেকেন্ড অর্ডারে এল এর বৃদ্ধি কি হবে সেটা তুমি ক্যালকুলেট করে ফেলতে পারো। এটা হচ্ছে এল এর বৃদ্ধি, এল এর পরিবর্তন ইন সেকেন্ড। এই ফর্মুলাটা তোমাকে জানতে হবে। ফলে তোমাকে এখন আজকে যে কি করতে হবে, আজকে যে তোমাদের টেইলর সিরিজ এক্সপ্যানশন করতে হবে। এটা তুমি গুগলে সার্চ দিয়ে দেখো, টেইলর সিরিজ এক্সপ্যানশন ফর ফাংশন অফ টু ভ্যারিয়েবলস, করে দেখো না কি হয়। অথবা তোমাদের ক্যালকুলাসের বইগুলো নিশ্চয়ই আছে, বইগুলো ফেলে দাওনি, আন্ডার গ্রাজুয়েটের বই আছে না তোমাদের কাছে, নাকি বই ফেলে দিয়েছো সব? বইটা নামাও শেলফ থেকে, করে বইটা দেখো ক্যালকুলাসে।
এই ফর্মুলা হবে। আচ্ছা, আমার এখানে কিন্তু আর কোনো টার্ম নেই। ইন জেনারেল এটা ডট 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 ইনফিনিটি, কিন্তু আমার এখানে কিন্তু এখানেই শেষ। এটা এক্সাক্ট, এখানে কোনো অ্যাপ্রক্সিমেশন নেই। তার কারণ L is a quadratic function of its first argument and second argument. L তো হচ্ছে কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি হচ্ছে x ডট স্কোয়ার, হাফ m x ডট স্কোয়ার মাইনাস পোটেনশিয়াল এনার্জি, আর পোটেনশিয়াল এনার্জি তো এইরূপ। এখানে তো হাইয়েস্ট টার্মটা হচ্ছে কোয়াড্রেটিক, কিউবিক টার্ম নাই, কোয়াড্রেটিক টার্ম নাই। যেহেতু হাইয়েস্ট আমার Lagrangian is be a quadratic, quadratic in x, quadratic in x and x dot square নাই যদিও, ওকে এখানে ভিতে না। x dot square তোমার আছে ওই কাইনেটিক এনার্জিতে আছে। Lagrangian is t minus v, t হচ্ছে হাফ m x dot square, so Lagrangian is quadratic in x dot, Lagrangian is quadratic in x square আসছে, Lagrangian is quadratic in x and x dot, তাহলে ওই ডাবল ডেরিভেটিভ পর্যন্তই থাকবে, সেকেন্ড অর্ডার পর্যন্ত থাকবে। পরবর্তী টার্ম যদি লিখতে চাই তাহলে কিউব টার্ম লিখতে হবে, ট্রিপল ডেরিভেটিভ। কিন্তু ট্রিপল ডেরিভেটিভ করো না কেন, উইথ রেসপেক্ট টু এক্স অথবা উইথ রেসপেক্ট টু এক্স ডট, ট্রিপল ডেরিভেটিভ শূন্যই হবে। কেন? কারণ এখানে তো এক্স কিউব নাই, এক্স ডট কিউব নাই, কোনো কিউবিক টার্ম নাই। এটা Lagrangian স্ট্রাকচারের জন্য আমার সেকেন্ড অর্ডার পর্যন্তই থাকবে, সেকেন্ড অর্ডার পরে আর টার্ম থাকবে না। ফলে এটা এক্সাক্ট, সো ফার ইজ এক্সাক্ট, কোনো অ্যাপ্রক্সিমেশন করা হয়নি। এখানে বলা আছে দি সিরিজ টার্ম সিন্স L is a quadratic polynomial in x and x dot। এখন দেখো তিনটা ইন্টিগ্রেশনের ভাগ হলো। এটা ইন্টিগ্রেন্টটা কিন্তু কনসিস্ট অফ থ্রি টার্মস। এটা একটা টার্ম, এই ব্র্যাকেটের ভিতরে এইটা আরেকটা টার্ম, এটা সেকেন্ড টার্ম। সেকেন্ড টার্ম ইজ সাম অফ টু আদার টার্মস। এটা সেকেন্ড টার্ম মানে ব্র্যাকেট দিয়ে আইডেন্টিফাই করেছি সেকেন্ড টার্ম কোনটা। এটা ফার্স্ট টার্ম যোগ এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে ওই পুরোটা সেকেন্ড টার্ম। সেকেন্ড টার্মের ভিতরে দেখবে সেকেন্ড টার্মও দুটো টার্ম যোগফল করেছি, যা এটা সেকেন্ড টার্ম। আর এই 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 হাফ নিয়ে এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে ওটা থার্ড টার্ম পুরোটা। এই তিনটা টার্মের যোগফল করে ইন্টিগ্র্যান্টটা পেয়েছি। থার্ড টার্ম আবার তিনটা টার্মের যোগফল। যাক ওই তিনটা টার্মকে একসঙ্গে লাম্প করে এটাকে বলছি তৃতীয় টার্ম, আর এই দুটো টার্মকে একসঙ্গে লাম্প করে ওটাকে বলছি দ্বিতীয় টার্ম, আর এটা হচ্ছে প্রথম। The first piece of the first term L x classical dot, এটাকে যদি ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেটস টু অ্যাকশন ফর ক্লাসিক্যাল পাথ S classical, এটা তো ক্লাসিক্যাল পাথ। এটাকে হচ্ছে dt ডাবল প্রাইম করে ইন্টিগ্রেট করে যাচ্ছি। x classical is a function of t double prime, x classical dot ওটাও ফাংশন অফ t double prime। ওকে, তাহলে ওটাকে ইন্টিগ্রেট করা যাবে with respect to t double prime from the initial time to final time করে যেটা হবে সেটাকেই বলা হবে ক্লাসিক্যাল পাথ, ক্লাসিক্যাল অ্যাকশন। The second piece, তার মানে সেকেন্ড টার্মের ইন্টিগ্রেশন যদি করি, এই সেকেন্ড টার্মের ইন্টিগ্রেশন যদি করি with respect to time, the second piece linear in y, এই সেকেন্ড টার্মটা linear in y and also in y dot, linear in y and y dot vanishes due to the classical equation of motion। এই সেকেন্ড টার্মটা শূন্য, মানে ইন্টিগ্রেন্টে শূন্য, এইটা সেকেন্ড টার্মটা পুরোটাই শূন্য। কেন? ডিউ টু ক্লাসিক্যাল ইকুয়েশন অফ মোশন। ইকুয়েশন অফ মোশন তো হচ্ছে Euler-Lagrange ইকুয়েশন। সেটা কি? To show this, first recall the classical equation of motion. Classical equation of motion কি? এটা তো শূন্য হবেই। টাইম ডেরিভেটিভ, আমার তো টাইমটা হচ্ছে t ডাবল প্রাইম, L is a function of t double prime। L কিভাবে t ডাবল প্রাইমের ফাংশন হলো? t ডাবল প্রাইমটা এবার কি? t ডাবল প্রাইম হচ্ছে টাইম, তো t কেন লেখার নাই? লেখি না কারণ t আর রানিং টাইম না, t একটা ফিক্সড টাইম। ওকে, t ডাবল প্রাইম বললাম টাইম, রানিং টাইম। টাইম ডেরিভেটিভ অফ dl by dx ডট বিয়োগ টাইম ডেরিভেটিভ dl dx
এটা করে x equal to x classical যদি বসাও, তার মানে এখানে যদি সব লিখতে x classical, এটা শূন্য, এটা ইকুয়েশন অফ মোশন। তাহলে d by dt double prime times dl by dx dot evaluated at x classical times y, এটা তো এখানে কি আছে, কি ব্যাপার, ওই সেকেন্ড টার্মটা দেখো না, সেকেন্ড টার্মে কি আছে, এখানে আছে dl by dx when x is equal to x classical, dl by dx, L এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ফার্স্ট আর্গুমেন্ট x, ফার্স্ট আর্গুমেন্টের মান যখন x ক্লাসিক্যাল। এটাকে কিভাবে লেখা যাবে? এটাকে লেখা যাবে এই ক্লাসিক্যাল ইকুয়েশন ব্যবহার করে, লেখা যাবে d by dt ডাবল প্রাইম dl by dx ডট টাইমস y। আর দ্বিতীয় টার্ম যেটা ভেতরের দ্বিতীয় টার্ম যেটা dl by dx ডট, ওটা যেমন আছে তেমন হবে। এটা হচ্ছে দ্বিতীয় টার্ম অফ দি ইন্টিগ্রাল। দ্বিতীয় টার্মের ভেতরে আবার দুটো টার্ম আছে, এটা একটা টার্ম, দ্বিতীয় টার্ম অফ দি ইন্টিগ্র্যান্ড। এই দ্বিতীয় টার্ম আবার কনসিস্ট অফ টু আদার টার্মস। এটা প্রথম টার্ম, ভেতরের প্রথম টার্ম যোগ ভেতরের দ্বিতীয় টার্ম, আর ওভারঅল এটা দ্বিতীয় টার্ম, ইন্টিগ্র্যান্ডের দ্বিতীয় টার্ম। এখন টার্ম বলতে কিন্তু আবার কেয়ারফুল, এটাকে dl by dx when x equal to x classical, এটাকে লেখা যাবে d by dt double prime of partial dl by dx dot when x equal to x classical। এটা তো ইকুয়েশন মোশন থেকে, আর এটা যেমন আছে তেমন থাকবে, সেটাই করেছি। প্রথম টার্ম লিখেছি, এখানে কি ছিল, dl by dx when x equal to x classical, dl by dx when x equal to x classical, এটা সমান সমান কত, এটা ডান দিকে নিয়ে আসো, এটা সমান সমান এত, এই ডেরিভেটিভ when x equal to x classical। তাহলে এই ডেরিভেটিভ লেখো এখানে, এই ডেরিভেটিভ করা হচ্ছে যখন x এর মান হচ্ছে x classical, x এর মান যখন x classical তখন এটা ডেরিভেটিভ করা হচ্ছে, গুণ y, আর এখানে y ডট। খেয়াল করে, আর y ডট মানে কি, y ডট মানে হচ্ছে dy by dt ডাবল প্রাইম। এখন দেখো টাইম ডেরিভেটিভ কি কোথায় কাজ করছে, এই টি ডাবল প্রাইম এখন প্রথমে এটার উপরে কাজ করছে, এখানে কাজ করছে না, এইখানে টাইম ডেরিভেটিভ করছে দ্বিতীয় ফ্যাক্টর উপরে কাজ করছে, এটার উপরে করছে না, এটার উপরে টাইম ডেরিভেটিভ প্রথম টার্মে আছে, প্রথম টার্মে এটার উপরে টাইম ডেরিভেটিভ ছিল না, এখন টাইম ডেরিভেটিভ শিফট করে এখানে এসছে, ওখানে টাইম ডেরিভেটিভ নেই, যোগ প্রথম টার্ম আর টাইম ডেরিভেটিভ অফ দ্য সেকেন্ড টার্ম, তাহলে কি হলো, টাইম ডেরিভেটিভ অফ দ্য প্রোডাক্ট অফ দ্য ফার্স্ট টার্ম, ফার্স্ট ফ্যাক্টর এন্ড সেকেন্ড ফ্যাক্টর, এটা টাইম, এটা গুণ এইটা, এটা টাইম ডেরিভেটিভ নিতে এটা হচ্ছে। এটাকে এখন ইন্টিগ্রেট করতে হবে ওভার টাইম, টি ডাবল প্রাইম। এটা তো হচ্ছে একটা পারফেক্ট ডিফারেন্সিয়াল হয়ে গেল, এই টার্মটা, এই সেকেন্ড টার্মের ইন্টিগ্রেশন, এটাতে একটা পারফেক্ট ডিফারেন্সিয়াল হয়ে গেল। এটাকে লেখা হলো তো ডি বাই ডিটি ডাবল প্রাইম ওই অফ সামথিং গুণ ডিটি ডাবল প্রাইম। এটা ইন্টিগ্রেট করা তো খুব সোজা, এটা ইন্টিগ্রেট করলে কি পাবে, ডি বাই ডিটি ডাবল প্রাইম অফ সামথিং গুণ ডিটি ডাবল প্রাইম। ওই ডিটি ডাবল প্রাইম যদি কেটে দাও তাহলে ডি অফ সামথিং ইন্টিগ্রেটেড, ইন্টিগ্রেশন করলে কি হবে, ওই সামথিং পাবে, সামথিং এর মান দ্য আপার লিমিট, ওই সামথিং এর মান দ্য লোয়ার, সামথিংটা কি এটা, তাহলে আনসার উত্তর কত আসবে, উত্তর হবে 0। এই জিনিসটার মান দ্য আপার লিমিট কত, 0, এই জিনিসটার মান দ্য লোয়ার লিমিট কত, 0। কি কারণে, আপার লিমিট y0, লোয়ার লিমিট y0। বিচ্যুতি, ডিফারেন্স ফ্রম দ্য ক্লাসিক্যাল পাথ, যে পাথ ধরে আমি ইন্টিগ্রেশন করলাম সেই পাথের বিচ্যুতি আছে, ডিফারেন্স আছে, ভ্যারিয়েশন আছে from the classical path at all times except at 2 times, at the initial time and the final time। আমি যখন এটাকে ইন্টিগ্রেট করে ডেফিনিট ইন্টিগ্রেশন করব
from the initial time to the final time, আমি তো definitely indicate করছি, initial time 0 to final time. At the both at these two times, y is 0. তাহলে ইন্টিগ্রাল করে আমি 0 পেয়ে যাব. This term integrated over t double prime gives 0, since y at time 0 and y at final time t is 0. To calculate the final piece, note that. Final piece কি আছে? এইটা আছে. Second derivative term আছে. দেখো প্রথম টার্মে কি আছে? ডেরিভেটিভ যুক্ত করে শুধু y স্কয়ার আছে. y স্কয়ারের কোএফিশিয়েন্ট কি? কোএফিশিয়েন্ট হচ্ছে হাফ double derivative of L with respect to x at the when x is equal to x classical. Classical পাথের জন্য L এর সেকেন্ড ডেরিভেটিভ with respect to x কত? এটা. আর তারপরে আছে y ডট. ওটার কোএফিশিয়েন্ট কত? এই 2 এবং হাফ কাটাকাটি গিয়ে ওটার কোএফিশিয়েন্ট হলো d2L dx dx ডট মাল্টিপ্লাইং y ডট. এটা যে কোনো পয়েন্টে যে কোনো x এবং x ডটের জন্য ডেরিভেটিভ না. x যখন x ক্লাসিক্যাল হবে তখন এই ডাবল ডেরিভেটিভ মান কত? এখানেও x ইকুয়াল টু x ক্লাসিক্যাল দেখতে ভুলে গেছি. তাহলে y ডট স্কয়ার যেটা আছে কোয়াড্রেটিক টার্ম y ডট স্কয়ার, এটাও কোয়াড্রেটিক ইন y ডট ইজ কোয়াড্রেটিক ইন y, এটা হচ্ছে কোয়াড্রেটিক ইন y ডট স্কয়ার. y ডট স্কয়ারের কোএফিশিয়েন্ট কত? হাফ সেকেন্ড ডেরিভেটিভ অফ L উইথ রেসপেক্ট টু x ডট when x ইকুয়াল টু x ক্লাসিক্যাল. এখানে x ক্লাসিক্যাল লিখতে হবে. ডেরিভেটিভ নিয়ে x ইকুয়াল টু x ক্লাসিক্যাল বসাতে হবে. ওকে, তাহলে এগুলো ডেরিভেটিভ গুলো করে নাও. এল এর মান কত? এল এর মান তো হচ্ছে কাইনেটিক এনার্জি বিয়োগ পোটেনশিয়াল এনার্জি. এই পুরোটাই তো পোটেনশিয়াল এনার্জি. এই মাইনাস সাইন কমন নিয়ে যদি লেখো তাহলে পোটেনশিয়াল এনার্জি কত? পোটেনশিয়াল এনার্জি হচ্ছে a প্লাস bx প্লাস cx স্কয়ার প্লাস dx ডট প্লাস ex ডট. এটাই ধরেছে পোটেনশিয়াল এনার্জি. আর কাইনেটিক এনার্জি হচ্ছে এল হচ্ছে কাইনেটিক এনার্জি বিয়োগ পোটেনশিয়াল এনার্জি, যোগ পোটেনশিয়াল এনার্জি না, বিয়োগ. L equal to T minus B, কাইনেটিক এনার্জি বিয়োগ পোটেনশিয়াল এনার্জি. ফলে এই মাইনাস সাইনটা এসছে L এর সংজ্ঞা থেকে. তাহলে ওই যে এইখানে এই যে y স্কয়ারের ডেরিভেটিভ y স্কয়ারের কোএফিশিয়েন্ট করে নাও. হাফ d2L by dx স্কয়ার when x equal to x classical. Half d12 by dx square when x equal to x classical. এটাই ক্যালকুলেট করবে তো. এখন x equal to x classical পরে দেখা যাবে. ডাবল ডেরিভেটিভ কোথা থেকে আসবে? শুধুমাত্র কন্টিনিউটি এখান থেকে আসবে. অন্য সব টার্মের x এর সাপেক্ষে যদি ডাবল ডেরিভেটিভ নেই, এগুলো সব পার্শিয়াল ডেরিভেটিভ, শূন্য হবে. শুধু এই টার্মের ডাবল ডেরিভেটিভ যদি নাও উইথ রেসপেক্ট টু x, সেটা কত হবে? একবার ডেরিভেটিভ নিলে কি হবে? মাইনাস 2cx. দ্বিতীয়বার নিলে কি হবে? মাইনাস 2c. ওই 2 এবং এই হাফ কাটাকাটি যাবে, হবে মাইনাস c. আচ্ছা, x এর সাপেক্ষে ডেরিভেটিভ নেওয়ার পরে দেখলাম যে এটা তো একটা কনস্ট্যান্ট. তাহলে x এর মান, তাহলে আমি যদি বলি এই যে L এর ডাবল ডেরিভেটিভ নিয়েছি উইথ রেসপেক্ট টু x, কথাটা পেয়ে আমি মাইনাস c পেয়েছি. আমি বলবো যে কোনো x এর জন্য ডাবল ডেরিভেটিভ তো আমার লাগবে না. আমার লাগবে x এর মান যখন x ক্লাসিক্যাল, তখন x এর সাপেক্ষে ডেরিভেটিভ কত? তুমি বলো যে আমার এখানে তো কনস্ট্যান্ট আসে, ডাবল ডেরিভেটিভ L উইথ রেসপেক্ট টু x কনস্ট্যান্ট পেয়েছি আমার প্রবলেমে. ফলে এখানে x এর মান যাই হোক না কেন, আমার ডাবল ডেরিভেটিভ অফ L উইথ রেসপেক্ট টু x ডিভাইড বাই হাফ সবসময় মাইনাস c হবে. তার একটা ভ্যালু হচ্ছে মাইনাস c. এটা কনস্ট্যান্ট এসছে. নর্মালি এটা কনস্ট্যান্ট আসবে না. যদি এখানে কিউবিক টার্ম থাকতো, x কিউব থাকতো একটা টার্ম, তাহলে এখানে একটা x থাকতো, রাইট? x থাকতো, তখন সেই x যেটা থাকতো সেটাকে x ইকুয়াল x ক্লাসিক্যাল বসাতে হতো. এখন সেটা করার দরকার নেই, এটা কনস্ট্যান্ট.
আমি নর্মালি করব d2l by dx square when x has the value x classical, এটা জেনারেল করছি, কিন্তু আমার প্রবলেমের জন্য d2l by dx square is independent of x or independent of x dot, তাহলে x equal to x classical, x এর মান যাই হোক না কেন আমার এটার মান কনস্ট্যান্ট, কারণ এখানে কোয়াড্রেটিক আছে। আচ্ছা, তারপরে dl dx dx ডট, এটা হচ্ছে কোন টার্মের কোএফিশিয়েন্ট, এটা হচ্ছে এই টার্মের কোএফিশিয়েন্ট। এই তৃতীয় টার্মের ভেতরে যে দ্বিতীয় টার্ম আছে, এটা তৃতীয় টার্মের ভেতরে যে দ্বিতীয় টার্মটা আছে, দ্বিতীয় টার্মে যে ওয়াই ওয়াই ডট, দ্বিতীয় টার্মটা হচ্ছে ওয়াই ওয়াই ডট, কোয়াড্রেটিক ইন ওয়াই ডট, ওটার কোএফিশিয়েন্ট। এই 2 এবং হাফ কেটে গেল, ওটার কোএফিশিয়েন্ট কত? dl dx dx ডট। এটা কোন ডেরিভেটিভ আগে করবে কোনটা পরে করবে এটা তোমার ডাজন্ট ম্যাটার। আমার নোটেশনে দেখাচ্ছে এল এর প্রথম ডেরিভেটিভ করবো উইথ রেসপেক্ট টু এক্স ডট, পরের ডেরিভেটিভ করবো উইথ রেসপেক্ট টু এক্স, সেটাই চাচ্ছি। আমি যদি এক্স এবং এক্স ডট ইন্টারচেঞ্জ করতাম একই হতো। আচ্ছা, এখান থেকে শূন্য হবে, এগুলো সব শূন্য, শুধু এখানে শূন্য না, এখানে হবে মাইনাস ই। তারপরে হচ্ছে হাফ d2l by dx ডট স্কোয়ার, এখানে শূন্য, সব শূন্য, শুধু এখানে শূন্য না, হাফ। এটার যদি দুইবার ডেরিভেটিভ নাও উইথ রেসপেক্ট টু এক্স ডট, আমি কি পাবো? প্রথমবার যদি ডেরিভেটিভ নেই উইথ রেসপেক্ট টু এক্স ডট, আমি পাবো এম এক্স ডট। এখানকার 2 নামবে, 2টার সঙ্গে কাটবে, এম এক্স ডট। দ্বিতীয়বার যদি নাও তুমি পাবে এম, তাহলে হাফ আগে থেকেই ছিল, পাবে হাফ এম। তাহলে আমার যে ওটা আছে, আমার যে এই অ্যাকশনটা আমি চাচ্ছি ফর দ্য পাথ এক্স, যে পাথের বিচ্যুতি ফ্রম ক্লাসিক্যাল পাথ ইজ ওয়াই, ওয়াই ইজ অ্যান আরবিট্রারি ভ্যারিয়েশন, সেই ভ্যারিড পাথের জন্য আমি অ্যাকশনটা ক্যালকুলেট করার চেষ্টায় আছি। তাহলে এই প্রথম টার্মটা দিবে আমাকে, ইন্টিগ্রেট করে পেলাম ক্লাসিক্যাল পাথের জন্য যে অ্যাকশন সেটা, যোগ এখন দ্বিতীয় টার্মে ইন্টিগ্রেশন করছি, মানে তৃতীয় টার্মে ইন্টিগ্রেশন করছি, দ্বিতীয় টার্মে ইন্টিগ্রেশন তো শূন্য। আমি এখন তাহলে অ্যাকশনটা পেয়ে গেলাম ফর অ্যান আরবিট্রারি পাথ, যেই পাথটার ভ্যারিয়েশন ফ্রম দ্য ক্লাসিক্যাল পাথ ইজ ওয়াই। তাহলে ক্লাসিক্যাল পাথের জন্য অ্যাকশন যোগ সামথিং হতে হবে। যোগ কত? যোগ হচ্ছে ওই যে ওটা মাইনাস সি ওয়াই স্কোয়ার, এটাই তো মাইনাস সি, এটা তো ওয়াই স্কোয়ার টার্মের কোএফিশিয়েন্ট। এটা কোনটার কোএফিশিয়েন্ট? এটা হচ্ছে ওয়াই ডট টার্মের কোএফিশিয়েন্ট। আর হাফ এম কোন টার্মের কোএফিশিয়েন্ট? হাফ এম তো হচ্ছে, হাফ এম কোন টার্মের কোএফিশিয়েন্ট? হাফ এম হচ্ছে এই টার্মের কোএফিশিয়েন্ট, এইটা হাফ এম হচ্ছে ওয়াই ডট স্কোয়ারের মধ্যে যেটা আছে সেটার কোএফিশিয়েন্ট হাফ, আর এটা হচ্ছে এম। c minus cy square minus ey dot half m y dot square dt double prime, যোগ এটা। এটা কিন্তু টাইমের উপর ইন্টিগ্রেশন হচ্ছে, ওকে। এটা হচ্ছে অ্যাকশনটা পেলাম। তাহলে প্রপাগেটর কত? অ্যাকশনটা বসিয়ে দাও প্রপাগেটরের ফর্মুলায়। অ্যাকশনের দুটো টার্ম আছে, যে কোনো পাথের জন্য অ্যাকশন হচ্ছে ক্লাসিক্যাল পাথের জন্য অ্যাকশন অথবা ক্লাসিক্যাল অ্যাকশন যোগ সামথিং। ওই সামথিংটা আসে কারণ আমার ওই পাথটা ক্লাসিক্যাল পাথ নয়, ক্লাসিক্যাল পাথ থেকে একটা ভ্যারিয়েশন আছে, ওই ভ্যারিয়েশনের জন্য অ্যাকশনে একটা এক্সট্রা টার্ম আসে, এক্সট্রা টার্মটা এতটুকু, এইটুকু। তাহলে যে কোনো আরবিট্রারি পাথের জন্য যেহেতু আমি অ্যাকশনটা পেয়ে গেলাম, সেটা আমি আমার প্রপাগেটরের ফর্মুলায় বসাবো।
প্রপাগেটর ফর্মুলা কোথায় আছে এখানে? একদম প্রথমে দিয়েছিলাম এটাকে তো চেঞ্জ করে আমি ওয়াই এর সাপেক্ষে এনেছি। ওয়াই এটা ব্যবহার করে আমার এই প্রপাগেটর বসাবো। এখন এটা দুটো টার্ম হলো, একটা হলো এস ক্লাসিক্যাল। ওকে, এস ক্লাসিক্যালটা হচ্ছে পাথ ইন্টিগ্রাল উপর ভ্যারি করে না, এটা তো একটা ফিক্স এস ক্লাসিক্যাল, ওটা ইন্টিগ্রেশনের বাইরে চলে যাবে। ওকে, এস ক্লাসিক্যাল, এটা এস আর এটা পুরোটা মিলে এক্স, এস অ্যাজ এ ফাংশনাল অফ এক্স। এটা হচ্ছে এস ক্লাসিক্যাল যোগ ওই ইন্টিগ্রেশনটা, এস ক্লাসিক্যালটা বাইরে চলে যাবে। ওকে, কারণ আমি ইন্টিগ্রেট করছি ওভার ওয়াই, ভ্যারিয়েশনের উপর ইন্টিগ্রেট করছি, ভ্যারিয়েশন ফ্রম দ্য ক্লাসিক্যাল পাথ। ফলে ক্লাসিক্যাল পাথের উপরে যে অ্যাকশন সেটা বাইরে কনস্ট্যান্ট বাইরে যাবে, তাহলে ইন্টিগ্রেট করছি ওভার দি ভ্যারিয়েশন অফ অ্যাকশন ফ্রম দ্য ক্লাসিক্যাল অ্যাকশন। ওকে, তাহলে আমি এটা পাবো, ওই যে এস ক্লাসিক্যাল এটা বাইরে গেল, আর এটা তো এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর, এক্সপোনেনশিয়ালের ভেতরে আছে ই টু দ্য পাওয়ার আই বাই এইচ কাট এস, এস এর মধ্যে এস ক্লাসিক্যাল এটা বাইরে গেল, আর এটা কিন্তু ভেতরে রয়ে গেল, কারণ এখানে তো ওয়াই আছে এবং ওয়াই এর উপর ইন্টিগ্রেশন আছে। তাহলে আমি ইন্টিগ্রেশন করছি ওভার কিসের উপরে? ওভার ওয়াই। আর ওয়াইটা ভাষায় বললে কি বলবো? ওয়াই কি রিপ্রেজেন্ট করে? ওয়াই রিপ্রেজেন্টস দি ভ্যারিয়েশন অফ এ পাথ ফ্রম দ্য ক্লাসিক্যাল পাথ। ক্লাসিক্যাল পাথটাকে ধরে ওটার সঙ্গে যত ধরনের ভ্যারিয়েশন হতে পারে সব ভ্যারিয়েশনের উপর ইন্টিগ্রেট করলেই আমি সব পাথে আমার ফর্মুলা এসে গেল। আচ্ছা, এটা যদি করি এটা করাটা কঠিন, এটা করাটা কঠিন হবে, কিন্তু এই ইন্টিগ্রেশন করাটা কঠিন হবে। কিন্তু কোন হোক না হোক আমি দেখতে পাচ্ছি এটা করে ইট বিকাম এ ফাংশন অফ টাইম। আদি সময় ছিল আমার ফর্মুলায়, আদি সময় ছিল 0, শেষ সময় হচ্ছে t। ইট ডিপেন্ডস আপন t মাইনাস 0। আদি সময় যদি বলতাম t প্রাইম আর শেষ সময় যদি বলতাম t, দিস উড হ্যাভ বিকাম আ ফাংশন অফ t মাইনাস t প্রাইম। কত সময় অতিবাহিত হলো, অতিবাহিত সময়ের মধ্যে উপর নির্ভর করবে এটা। আদি বিন্দু থেকে পরের বিন্দুতে যেতে আমার টি সেকেন্ড সময় লাগলো, কত সময় লাগলো সেটার উপর নির্ভর করবে। এখানে কিন্তু টিটা আমার নোটেশনের টিটা কিন্তু কত সময় লাগলো সেটা না, আমার এই নোটেশনের টিটা হচ্ছে শেষের মুহূর্ত, এ মোমেন্ট অফ টাইম, আর আগের মোমেন্টাম টাইম ছিল 0। এই দুটো মোমেন্টের মধ্যে তফাৎ কত? টি মাইনাস 0 টি। এটাই হচ্ছে কত সময় লাগলো এক্স প্রাইম থেকে এক্সে আসতে। আদি সময় 10 AM, শেষ সময় 11 AM। কত সময় লাগলো? 1 ঘন্টা লাগলো। 11 মাইনাস 10, এখানে টি প্রাইম 10, টি হচ্ছে 11। ইট উইল বি এ ফাংশন অফ টাইম। টাইমটা হচ্ছে সময়ের তফাৎ আসলে, টি মাইনাস 0। So even though I cannot do the integral, but I know this integral will be some complicated function of time t. Okay, ইন্টিগ্রেশন করাটা কঠিন, কিন্তু ফ্রি পার্টিকেলের জন্য আমরা করতে পারবো, আমরা করেছি অ্যাকচুয়ালি, কারণ ফ্রি পার্টিকেলের জন্য তো আমরা এক্সাক্ট করেছি। Since the path integral has no memory of x classical, it can depend only on t. এখানে s classical তো একটা কনস্ট্যান্ট, ওকে, আর এখানে টি নেই, আর টিটা আছে এইখানে, টিটা ফ্যাক্টর হয়ে আছে। Since the path integral has no memory of x classical,
ইট ক্যান অনলি ডিপেন্ড অন টি। এই কথাটা মানি যে কি, এটা শঙ্কর থেকে টোকা। পাথ ইন্টিগ্রাল তো মানুষ না যে তার মেমোরি থাকবে, মানুষের মেমোরি থাকে, রাইট? মানুষের আশা আকাঙ্ক্ষা থাকে। ওকে, একটা পাথ ইন্টিগ্রাল একটা 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 গাণিতিক টার্ম। ওকে, এটার আবার মেমোরি কি? পাথ ইন্টিগ্রাল সিম্পলি এ ম্যাথমেটিক্যাল টার্ম। যাই হোক, এটা বলছে আমি এটা দেখতেই পাচ্ছি, এই কথাটা মানে আমিও বুঝতে পারিনি যখন লিখেছিলাম, তখন বোধহয় একটা বুঝ দিয়েছিলাম নিজের মনকে। শঙ্করে আছে নিশ্চয়ই, কারেক্টলি আছে, শঙ্করও ভুল করেছে, আই এম শিওর। এরকম কথা আমরা লিখি আর কি। আমরা বলি না, দিস পার্টিকেল ওয়ান্টস টু গো ফ্রম দ্য টপ অফ দ্য ফ্লোর টু দ্য বটম অফ দ্য ফ্লোর। পার্টিকেল আবার ওয়ান কি করবে? পার্টিকেল তো একটা জড় পদার্থ। এই পার্টিকেলটা পশ্চিম দিকে মুভ করতে চাইছে। পার্টিকেল আবার চাওয়া না চাওয়ার কি? পার্টিকেল তার মানুষ না, তার তো মন নেই, সে কি চাইবে? তার চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা কি আছে একটা একটা জড় পদার্থের? একইভাবে এখানে পাথ ইন্টিগ্রাল একটা গাণিতিক টার্ম, এটা একটা বিশেষ মিনিং আছে। সেটার মেমোরি আবার কি? ইট হ্যাজ লস্ট দ্য মেমোরি। পাথ ইন্টিগ্রাল হ্যাজ নো মেমোরি অফ দ্য ক্লাসিক্যাল পাথ। এই কথাটার মানে কি বুঝতে পারি নাই। হোয়াটএভার, ইট ডিপেন্ডস অনলি আপন টি। আর এই পোটেনশিয়ালের জন্য ক্লাসিক্যাল পাথ কি সেটা তো এখানে আছে, সেটা তো ওই ক্লাসিক্যাল অ্যাকশনে আছে। ক্লাসিক্যাল পাথ ভিন্ন ক্লাসিক্যাল পাথ যদি হয়, ভিন্ন পোটেনশিয়াল যদি করি, ভিন্ন ক্লাসিক্যাল পাথ হবে। ভিন্ন ক্লাসিক্যাল পাথ হলে ভিন্ন মান হবে এস ক্লাসিক্যালের। ওকে, ক্লাসিক কোন কোন পাথ দিয়ে গেল সেটার একটা এফেক্ট আছে এই ফর্মুলায় এখানে, কিন্তু কত সময় লাগলো ওটা ক্লাসিক্যাল পাথ দিয়ে গেলে যত সময় লাগবে, অন্য ভ্যারিড পাথ দিয়ে গেল একই সময় লাগবে, সেই সময়টা হচ্ছে টি। ফলে টিটা আলাদা করে থাকতে হবে ফর্মুলায়, সাম ফাংশন অফ টি। এই ফাংশন হচ্ছে এটা, এই কমপ্লিকেটেড ফাংশন অফ টি, দিস ইজ দ্য ফাংশন অফ টি। ফলে এই কথাটা বাদ দিতে পারো। সো আমার ফাইনাল ফর্মুলা কি দাঁড়ালো? A propagator from initial time 0 and initial position x prime to final time t and final location x is this. Some function of t to be calculated from this formula. এই ফর্মুলা থেকে ক্যালকুলেট করে ওই ফাংশনটা গুণ e to the power I s classical by h cut। এখানে t নেই। এখন এটা স্পেশাল কেস। আমি যদি ফ্রি পার্টিকেল চাই, ফ্রি পার্টিকেল মানে কোনো পোটেনশিয়াল নাই, এই ফর্মুলার সি এবং ই শূন্য ধরবো। শূন্য ধরে এটার এই পাথ ইন্টিগ্রালটা ক্যালকুলেট করব এ। এটা আমরা করেছি আগে, যদি আগে করেছি এক্স দিয়ে, এখন ওয়াই দিয়ে করব। এক্স দিয়ে করতে পারলে ওয়াই দিয়ে করা আরো সোজা হবে। ওকে, আগে আমরা করেছি। ওকে, আগে আমরা এক্স দিয়ে সরাসরি পাথ ইন্টিগ্রাল করে সরাসরি এই ফর্মুলাই রিডিউস করেছি। ওকে, এখন ওই ফর্মুলা আমি এ কি পেয়েছিলাম, এম ওভার 2 পাই এইচ কাট আই টি রেস টু পাওয়ার হাফ। ফ্রি পার্টিকেলের জন্য পাথ ইন্টিগ্রাল করাটা খুব একটা সোজা ছিল না, কঠিনই ছিল। ওকে, অনেকগুলো n-1 সংখ্যক কোয়াড্রেটিক অথবা গাউসিয়ান ইন্টিগ্রাল করতে হয়েছিল আমাকে, খেয়াল আছে? in প্লাস 1 এগুলো করেছিলাম, i1 i2 i3 ইত্যাদি। করা যায়, কিন্তু এটা করা যাবে। আচ্ছা, হারমোনিক অসিলেটরের জন্য হচ্ছে ভি হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে শুধু এক্স স্কোয়ার টার্ম থাকবে, তার মানে ওয়াই স্কোয়ার টার্ম থাকবে, এটা থাকবে না। আর সি হবে হাফ এম ওমেগা স্কোয়ার, সি হবে হাফ এম ওমেগা স্কোয়ার। ওকে, আর বাকিগুলো শূন্য হবে। এখানে যদি বলি সি ইকুয়াল টু হাফ এম ওমেগা স্কোয়ার আর ই যদি শূন্য ধরি, তাহলে এটা হয়ে যাবে হারমোনিক অসিলেটরের জন্য এ। ওটাও করা যায়, কারণ এটা কোয়াড্রেটিক হলে করা যায়, ইন্টিগ্রেশন করা যায়, কিন্তু করাটা একটু কঠিন হয়। তো হারমোনিক অসিলেটরের জন্য আমি সি বসাবো হাফ এম ওমেগা স্কোয়ার
আর তারপরে হারমোনিক অসিলেটরের জন্য এটা দাঁড়াবে, এ অফ টি দাঁড়াবে এটা। এটা কঠিন হয় একটু, কিন্তু করা যায়। ফাইনম্যানের বইতে এটা করে দেওয়া আছে, কিন্তু করলেও আমাদের চলবে। এটার মান একটা কমপ্লিকেটেড একটা মান আছে, যদিও মানটা বের করা যাবে, কিন্তু ওই মানটা কিন্তু আসলে আমার দরকার নাই। এটা কেমন ধরনের ফাংশন এটা আমার না বের করলেও চলবে, শুধু আমাকে এইটুকু জানলে চলবে যে ক্লাসিক্যাল, ওকে, এইটা এই যে ক্লাসিক্যাল অ্যাকশন দিয়ে যে ফেজ ফ্যাক্টরটা পেলাম, সেটাকে একটা ফাংশন অফ টাইম দিয়ে গুণ দিলেই ইউটা হয়। ক্লাসিক্যাল অ্যাকশন দিয়ে যে ফেজ ফ্যাক্টরটা পেলাম, এটা ক্লাসিক্যাল অ্যাকশন, সেটাকে একটা টাইমের ফাংশন দিয়ে গুণ দিলেই আমার প্রপাগেটরটা আসবে। এই ফাংশনটা যাই হোক না কেন, ওকে, আমার প্রবাবিলিটির, ওকে, আমার প্রবাবিলিটি ইন্টারপ্রিটেশন আমার একই থাকবে, যেটা বলছি। নোট দ্যাট ইভেন ইফ দ্য ফ্যাক্টর এ অফ টি ইজ নট নোন, এই যে ফ্যাক্টর, এই ফ্যাক্টরটা কি ফ্যাক্টর কেন বলছি, ইউর দুটো ফ্যাক্টর, এটা একটা ফ্যাক্টর, ওটা একটা ফ্যাক্টর, এটা আমার জানা আছে, কারণ ক্লাসিক্যাল পাথ ধরে অ্যাকশনটা কত সেটা আমি ক্যালকুলেট করে ফেলবো, এটাকে একটা ফাংশন অফ টাইম দিয়ে গুণ দেবো। ফার্স্ট ফ্যাক্টর, এই ফ্যাক্টরটা জানা না থাকলেও আমার কোনো অসুবিধা হবে না। কেন? Note that even if the factor a of t in psi of x and t is not known, we can extract all the probabilistic interpretation at time t. ওয়েভ ফাংশন থেকে। এখানে সাইটা আসলো কোত্থেকে আবার হঠাৎ করে? সাই তো আসবে ইউ থেকে, সাই তো আসবে ওই ফর্মুলা থেকে। আমি যদি এটা চাই, আমি যদি চাই ওয়েভ ফাংশন কোথায়, আমি যদি চাই ওয়েভ ফাংশন এট টাইম, ওয়েভ ফাংশন এট স্পেস পয়েন্ট এক্স এট টাইম টি, এটা কিভাবে পাবো? ইন্টিগ্রাল ইউ এক্স টি সেমিকোলন এক্স প্রাইম জিরো। আমি জিরো লিখি না, আমি জিরো লিখলাম। এট টাইম জিরো যদি আমি ওয়েভ ফাংশনে জানি, তাহলে এট টাইম টি আমি ওয়েভ ফাংশন পেয়ে যাব, গুণ ওয়েভ ফাংশন x prime at time 0 integrated over x prime from minus infinity plus infinity। এই ফর্মুলা ব্যবহার করে তো আমি ইয়ে পাবো। এখন দেখো, ইন্টিগ্রেশন যখন করব, এখানে ওই টাইম ফ্যাক্টরটা কিন্তু ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, x প্রাইমের ভেতরে থাকবে না। এটাকে লেখা হবে এইরূপ, a to the power t e to the power I by h cut s classical s classical কি বলা হলো, all paths না, কিভাবে লিখেছিলাম, ফিচারটা ছিল এটা টাইম ফ্যাক্টরটা বাইরে চলে আসবে, এটা ওভারঅল মাল্টিপ্লিকেটিভ কনস্ট্যান্ট হবে। এখন তো ওভারঅল মাল্টিপ্লিকেটিভ কনস্ট্যান্ট যাই হোক না কেন, আমার প্রবাবিলিস্টিক ইন্টারপ্রিটেশন একই থাকবে। প্রবাবিলিটি ইন্টারপ্রিটেশন প্রবাবিলিটি যখন ক্যালকুলেট করব, তখন এটা আসবে না, এটা চলে যাবে। ওকে, এটাই বলছি আর কি। আমরা এটা যদি আমরা ডেমনস্ট্রেট করলাম না, তারপরে জাস্ট বলা আর কি। এটা হচ্ছে, note that even if the factor a of t in psi of xt is not known, we can extract all the probabilistic interpretation at time t। এটা বলে রাখলাম, কিন্তু কোনো ডেমনস্ট্রেশন দিলাম না, এই দেখানো যাবে আর কি। ডেমনস্ট্রেশন খুব কঠিন না। সুতরাং তুমি বলতে পারো যে আমার এখানে তো কাজটা অসম্পূর্ণ রয়ে গেল। ঠিক আছে, অসম্পূর্ণ একটু রয়েছে, এ অফ টি টার
এক্সপ্লিসিট মান আমি ক্যালকুলেট করলাম না, শুধু একটা সিচুয়েশনে আমি এ অফ টির এক্সপ্লিসিট মানটা কি আমি জানি, আমার নোটে ক্যালকুলেট করা আছে, সেটা ফর ফ্রি পার্টিকেল। আর ফাইনম্যানের বইতে ক্যালকুলেট করা আছে ফর হারমোনিক অসিলেটর, এটা আমার নোটে নেই। অন্য পোটেনশিয়ালের জন্য এটা ক্যালকুলেট করে লোকে করার চেষ্টাও করে না। কেন করে না? করে না তার কারণটা না জানা একই কথা। ওকে, ওয়েভ ফাংশন থেকে যখন আমি প্রবাবিলিস্টিক ইন্টারপ্রিটেশন নিয়ে করব, তখন ওই প্রবাবিলিটির ফর্মুলায় এটা রিপেয়ার করে না, এটা ক্যান্সেল হয়ে যায়, ফলে আমার লাগে না এর মান কত হবে। সেই কারণে এই কথাটা আমি ডেমনস্ট্রেশন করি নাই, জাস্ট বলেছি এখানে। শঙ্করও তাই এভাবে করে ছেড়ে দিয়েছে। ওকে, সো after a long time I come to the end of my lectures on path integral formalism. এখানে খুব বেশি একটা পাতা ছিল না, সব মিলে পাতার সংখ্যা কত ছিল, পেজ কত ছিল, আর কত পাতা ছিল? 53 পাতা, এমন কিছু না। 53 পাতা 3 দিনে শেষ করার কথা ছিল, আমি শেষ করতে তো অনেক সময় লাগিয়ে দিলাম। এই সময়টা তোমরা কি অপচয় করেছো কিনা সেটা নিজেদেরকে প্রশ্ন করবে। এখন তোমাদের পাথ ইন্টিগ্রাল পড়ার সময় শেষ। তুমি যদি মনে করে থাকো যে এখন আমি পাথ ইন্টিগ্রাল পড়বো কারণ স্যার শেষ করেছে, তাহলে ভুল হবে। বাই নাও যদি তোমার নিজের পড়াটা শেষ হয়ে না থাকে, আর পাথ ইন্টিগ্রাল পড়ো না এখন। আমি যেটা পরবর্তীতে ধরবো সেটা তুমি নিজের থেকে পড়া শুরু করো। পাথ ইন্টিগ্রাল পরে হবে, 5 বছর পরে দেখা যাবে আবার। এখন আমি ধরবো আজকাল পরশু। তাহলে এখন যে আমি ক্লাসগুলো শুরু করব, যে টপিকটা ধরবো সেটার কি হবে? ওকে, পাথ ইন্টিগ্রাল যদি বাই নাও পড়া শেষ না হয়ে থাকে, জাস্ট ফরগেট ইট, স্কিপ ইট নাও। ওকে, শুধু এই সেকশনটা শঙ্কর থেকে পড়ে নিও।